দলকে শুধু নওয়াপাড়া না, আশেপাশে ব্যারাকপুরে 7টা সিটি আমরা জিতিয়ে দেব। পরিবর্তন মানুষ চাইছেন, পরিবর্তন হবে। আমি আমি একটা বিষয় জানতে চাইবো, এই যে নোয়াপাড়ায় যে মানুষ, সেই মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি কি হতে চলেছে? দেখুন, নোয়াপাড়া তোলাবাজি এক্সটর্শনের জায়গা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওখানে আপনি একটা বাড়ি তৈরি করতে গেলে পয়সা দিতে হবে, একটা রাস্তায় হাঁটতে গেলে পয়সা দিতে হয়। নোয়াপাড়ার অবস্থা ভীষণ খারাপ। নোয়াপাড়া কোনো ডেভেলপমেন্ট নেই। নোয়াপাড়া খুবই মানে ওই যাকে দিয়েছে সে তো নিজে চাকরি চুরি কেসে অভিযুক্ত, আর সেটা ইডি সিবিআই নাম। মমতা ব্যানার্জি সিআইডি তার নামে এফআইআর করেছে। তাকে মানে ওখানে তৃণমূল প্রার্থী করেছে। এই জন্য এই লড়াইটা নোয়াপাড়া মানুষ সঠিক ওকে জবাব দিয়ে দেবে। আপনার বিরোধীদের উদ্দেশ্যে আপনার মূল রাজনৈতিক বার্তা কি হতে চলেছে? দেখুন, সারা বাংলায় একই বার্তা আছে। পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জি এক্সটর্শন, চাকরি চুরি, অপরাধীদের জায়গা, পুলিশ অপরাধী যৌথভাবে বাংলাকে লুটে পুটে খাচ্ছে। তার বিরুদ্ধে মানুষ পরিবর্তন একটা আশা রেখেছে, পরিবর্তন হবে। সেই জায়গা আমরা আশা করি যে নোয়াপাড়া মানুষও এই পরিবর্তনের মধ্যে অংশীদার হবে। বিরোধীরা বলছে এই কেন্দ্রে লড়াই খুব কঠিন হবে, আপনি কতটা আত্মবিশ্বাসী? যাকে প্রার্থী করেছে সে প্রতিদ্বন্দ্বী বলে আমি মনেই করি না। দেখবেন আপনি, আপনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আপনি প্রতিদ্বন্দ্বী বলে গ্রান্ট করছেন না, তাই তো? একদম একদম। আমি আমি অর্জুন দা, শেষ কয়েকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমার। এই যে ভবানীপুর এবং নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হচ্ছে শুভেন্দু অধিকারী, তাহলে কি খেলা শেষ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি বিজেপি একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়ছে? কি বলবেন? মমতা ব্যানার্জি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, বুঝতে পারছেন হারবো। নাহলে মমতা ব্যানার্জি এই কথাটা বলছেন কি এক ভোটে জিতলেও জিতবো? এটা তো ফ্রাস্ট্রেশনের ব্যাপার। উনি বুঝতে পেরেছেন হারবেন, তাই জন্য বলছেন এক ভোটে জিতলেও জিতবো। তৃণমূল বলছে শুভেন্দু অধিকারীকে বুদ্ধি করে বলির পাঠা করা হলো, আপনি কি বলবেন? দেখুন, তৃণমূলের কাছে বুদ্ধি আছে আমি জানি না, আর থাকলো বিজেপি একটা বড় থিঙ্ক ট্যাঙ্কের পার্টি, যেখানে ভারতবর্ষে 20টা রাজ্যে সে ক্ষমতায় আছে। আর মমতা ব্যানার্জি নিজের দলে ক্ষমতায় থেকেও গুন্ডা পুলিশ ছাড়া উনি ক্ষমতায় নেই। একদমই। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে অর্জুন দা, সেটা হচ্ছে গত কয়েক বছরে নোয়াপাড়ার এলাকায় কি কি সমস্যা আপনি সব থেকে বেশি শুনেছেন মানুষের কাছ থেকে, কি বলবেন, এবং আপনার প্রধান অগ্রাধিকার কি কি? নোয়াপাড়া একটা ইন্ডাস্ট্রি নেই, নোয়াপাড়া ইন্ডাস্ট্রি হতে দেয় না। নোয়াপাড়া এক্সটর্শনের জায়গা বানিয়ে দিয়েছে। নোয়াপাড়া পুকুর ভাড়ার থেকে নিয়ে মানুষের সমস্ত অগ্রাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ ওখানে কোনো কথা বলতে পারবে না, গুন্ডাদের হাতে নোয়াপাড়া আছে। তার জন্য মানুষ ওখানে ভোট দেবে আমাদেরকে। ওখানে ইসাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি আছে। সেই জায়গাগুলোকে যাতে মোদিজি, আপনি দেখেছিলেন দমদমে যখন সভায় বলেছিলেন ইসাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরিকে আরো উন্নত করা যাবে, যাতে ওখানে মানুষের চাকরি দেওয়া যায়। এসব ব্যাপার আছে। কতটা আত্মবিশ্বাসী? 200%। এবং ভোটারদের উদ্দেশ্যে শেষ প্রশ্ন, ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? মানুষ বাড়ি থেকে বেরোবেন ভোট দিতে, আর পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। দেখুন, প্রথম তো আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানানোর তো ভাষা নেই, কেননা উনি যেভাবে আমাদের সেই 2024 থেকে আমাদের বিপদে আপদে যেভাবে আছেন, আর যেভাবে আমাদের মাথার উপরে ছত্রছায়া একজন গার্জেন হিসেবে হাত রেখেছেন, ওনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। ওনাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো, কেননা আমাদের কাছে উনি একজন ভগবানের সমান। হিঙ্গলগঞ্জের মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি কি হতে চলেছে রেখা দি? দেখুন, হিঙ্গলগঞ্জে আমি 2024-এ যখন যে আমার প্রচার, আমার যে নির্বাচনের প্রচারে আমি বেরিয়ে, যেটা আমি যে ইস্যুগুলো আমি তুলে ধরেছিলাম, সেগুলো মূলত আমার ভিতরে থাকছে। এখন বর্তমান মানুষের যে ইস্যুগুলো, যে মানুষ যেগুলো আমাকে আমি যে ইস্যুগুলো আমার কাছে তুলে ধরবে, আমার সেগুলোও থাকবে। প্রথমত দেখুন, মানুষের খাবার জল খুব সংকট। ওখানে জলের সংকট প্রচণ্ডভাবে, কেননা মানুষ পুকুরের জলে ওখানে রান্না বান্নাও করেন। এবং যে আমাদের
দুলদুলি আর পার যে আমাদের নদীর যে ব্রিজটা, ওখানে ব্রিজের এবং নদী বাঁধেরও খুবই খারাপ অবস্থা, এবং মানুষের যে আবাস যোজনার ঘর, শৌচালয়, যে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে প্রকল্পগুলো, কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, সেগুলোও যেন মানুষ পান। হিঙ্গলগঞ্জের আপামর বাঙালি মানুষ প্রত্যেকেই যেন আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প সেগুলো যেন পান, এবং ওনাদের যে গ্রাউন্ড লেভেলের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়েই মূলত আমাদের লড়াই থাকবে। এবং মানুষের মনে আমাদের লড়াই 2024 থেকে ছিল, এবং মানুষের ওখানে হিঙ্গলগঞ্জ যে সাধারণ আপামর মানুষ, তাদের মনে আমার জন্য একটা জায়গা এবং ওনাদের যে আশীর্বাদ আমার জন্য আছে, এবং আমি আশা করছি যে 2026-এ ওনাদের আশীর্বাদে ওই হিঙ্গলগঞ্জ বিধানসভা আমরা জয়যুক্ত করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির হাতে আমরা উপহার দিতে পারবো এবং দিচ্ছি। এটা আমাদের কতটা আত্মবিশ্বাসী আপনি? বিরোধীরা বলছে ওই আমরা লড়াই কঠিন হবে। 100% আশাবাদী, এবং আমি তো আমার তরফ থেকে আমার জীবন দিয়ে আমি লড়াই করব। কেননা আমি 2024-এ যেহেতু আমি সেইভাবে পাকাপোক্ত, জানেন যে আমি পলিটিক্যাল কোনো ছিলাম না, কিন্তু 26-এ আমি যেটা 2 বছরে আমি যেটা আমি শিখলাম, তার থেকে মানুষের পাশে থাকাটা মূলত আমার লড়াই থাকবে। মানুষের যে ছোটোখাটো যে সমস্যাগুলো, প্রত্যেকটা সমস্যায় তাদের পাশে থেকে লড়াই করাটা, এটাই প্রধান কাজ প্রথমত আমার। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? কি বার্তা, রাজনৈতিক বার্তা আপনার? দেখুন, হিঙ্গলগঞ্জে কোনো কঠিন লড়াই নেই, কেননা হিঙ্গলগঞ্জের যেভাবে তৃণমূল দ্বারা যে মানুষগুলো, সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত নিপীড়িত হয়ে আছেন, সাধারণ মানুষ শুধু চায় ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার আসুক, বিজেপি ক্ষমতায় আসুক এবং আমাদেরকে বাঁচাক। শুধু বাঁচার জন্য একটাই আশ্রয় খুঁজছে, সেটা শুধু বিজেপি। পরিবর্তন চায়। একদম। এর আগে ধর্মীয় বেশ কিছু কথাও বলেছিলেন। সব থেকে বেশি মানুষের কাছ থেকে মূল সমস্যাগুলো রেখাদি কি কি শুনলেন? দেখুন, মানুষের যে হিঙ্গলগঞ্জে মানুষের যে জল, রাস্তা এবং মানুষের যেভাবে মানুষের উপরে যে অত্যাচার, ঘরে আগুন দেওয়া এই তৃণমূল দ্বারা, বিভিন্ন দেখুন, অভিযোগের শেষ নেই এখানে। তৃণমূলের উপরে অভিযোগের শেষ নেই। মানুষ কিন্তু ভীষণভাবে ক্ষেপ্ত হয়ে আছে, কিন্তু যেভাবে ক্ষেপ্ত হয়ে আছে যে তৃণমূলের দ্বারা যে অত্যাচার ওরা করেছে, আগামী দিনে তার বিরুদ্ধে মানুষ লড়াই করার জন্য কিন্তু একদম সক্রিয় হয়ে আছে। আমরাও চাই যে বিশেষ করে আমার ওপরে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমি হিঙ্গলগঞ্জ আপামর বাসীকে নিয়ে আমি সেই কঠিন লড়াইকে জয়যুক্ত করে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভাকে আমি উপহার দিতে চাই নরেন্দ্র মোদীজির হাতে। এবং তার সাথে আরেকটা বিধানসভা থাকবে আমার সন্দেশখালী বিধানসভা। সন্দেশখালীতে ভাববেন না যে হিঙ্গলগঞ্জের প্রার্থী হয়ে চলে শুধু হিঙ্গলগঞ্জে লড়াই করব, সন্দেশখালীটাও কিন্তু আমার লড়াইয়ের আরেকটা প্রধান জায়গা। একদমই। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। ভবানীপুর এবং নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি কোথাও গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল? দেখুন, 2026-এ তৃণমূল কংগ্রেসের লড়াই তো শেষ হবারই কথা, কেননা ওদের শেষ পতনের শেষ মুহূর্ত বলতে পারেন 2024। যে অত্যাচার মানুষ হয়েছে এই তৃণমূল দ্বারা, তা শুধু ভবানীপুর নন্দীগ্রাম নয়, ওখানে দাদা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যে টিকিট পেয়েছেন বলে নন, প্রত্যেকটা এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আনাচে কানাচে মানুষ অত্যাচারিত। প্রত্যেকটা মানুষ লড়াই দেবে এবার ভারতীয় জনতা পার্টির হয়ে। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছে, পরিবর্তন চায়, তাই বিজেপিকে চায় মানুষ। বিজেপিকে ভোট দেবে এবং পরিবর্তন করবে মানুষ। নন্দীগ্রাম এবং ভবানীপুরের প্রার্থী আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় হচ্ছেন। ওনারা একদম কনফার্ম হয়ে গেছেন, ওনারা হেরেই গেছেন, ওনারা কনফার্ম হয়ে গেছেন। ওই জন্যই এখন শুভেন্দুদাকে বারবার টার্গেট করা হচ্ছে যে ওনাকে বলির পাঁঠা করা হচ্ছে, এই হয়েছে। কিছুই না, বলির পাঁঠা ওনারা মানুষকে করেছেন। নন্দীগ্রামের মানুষকে বলির পাঁঠা করেছিলেন এবং ভবানীপুরের মানুষকে বলির পাঁঠা করেছিলেন। মানুষ কিন্তু বুঝে গেছেন, যে আপনারাও দেখেছেন, আমি তো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, নিউজ চ্যানেলে, যে মানুষ কিভাবে আশাবাদী যে শুভেন্দু অধিকারী মহাশয় এখানকার প্রার্থী হয়েছেন, আমাদের ভগবান এসে গেছেন। আমরা আর কিছু চাই না, আমরা শুধুমাত্র শুভেন্দু অধিকারী মহাশয়কে চাই। আমাদের এবার আর
কোনো অভিযোগ থাকবে না, কোনো আমাদের ইয়ে থাকবে না, অনটন থাকবে না, কেননা ওনারা ভগবান মনে করেন। আমাদের যেমন সন্দেশখালী থেকে আমরা ভগবান মনে করি এই মানুষটাকে, তেমন ওই মানুষগুলো, ওখানকার মানুষগুলোও কিন্তু ভবানীপুর এবং নন্দীগ্রামের মানুষ কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ভগবান মনে করেন। এবং ওনার মতন আমি তো বলতে চাই পশ্চিমবঙ্গে লড়াকু নেতা একজনই আছেন, সেটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমার ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যে আপনারা যে লড়াই দিচ্ছেন আর একটু কঠিন, এই কঠিন লড়াইটাকে আমরা খুবই সহজ করতে পারি। আমরা একসাথে লড়াই করব এবং লড়াই দেবো। 5 বছর বিজেপিকে আপনারা তো সিপিএমকে দিয়েছেন এবং তৃণমূলকে দিলেন, এবার 5টা বছর আপনারা বিজেপিকে দিন। বিজেপি আপনাদের জন্য কি করছে সেটা আপনারা দেখুন। আপনাদের জন্য ভারতীয় জনতা পার্টি এবং যেই ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলার প্রত্যেকটা কার্যকর্তা এবং সাধারণ কর্মী থেকে সবাই সবার পাশে থাকবে এবং লড়াই করবে। এবং আমরা তো আছি, আমরা তো ওনাদের আপদে বিপদে সবসময় ওনাদের পাশে আছি। আমরা লড়াই দেবো মানুষের জন্য এবং মানুষকে আমরা 5টা বছর, শুধু 5টা বছর চেয়ে নেবো, কেননা 5টা বছরে আমরা কি করছি সেটা মানুষ দেখুক, তারপরে মানুষ যে সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। আমি দলের কাছে কৃতজ্ঞ। এইরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার মনে হয় স্বাধীনতার পর পশ্চিমবাংলায় এত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবাংলার জন্য তো বটেই এবং দেশের জন্য এর পূর্বে হয়নি। সেই রকম একটা নির্বাচনে দল আমাকে প্রার্থী করেছে। আমি দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের কাছে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর হ্যাঁ বলুন। জীবনে অনেক নির্বাচন লড়েছি, তো সুতরাং নির্বাচন লড়ার অভিজ্ঞতা রয়েছে। এই নির্বাচনও আমার সহকর্মীদের নিয়ে আমি রাজনৈতিকগতভাবে এবং যা নিয়ম, মডেল কোড অ্যাক্ট বা আমাদের পশ্চিমবাংলার যে রাজনৈতিক যে সংস্কৃতি সেটাকে রক্ষা করে সেটাকে মেনে নির্বাচন যেমন প্রতিবার আমি লড়ি সেইভাবেই লড়ব। তাপস আপনি প্রাজ্ঞ রাজনৈতিক, আমি বলবো এই যে মানিকতলার মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি কি হবে? মানুষের কাছে যাওয়া এবং মানুষের তো প্রচুর মানুষের ব্যথা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, পারিবারিক আছে, ব্যক্তিগত আছে, আর্থিক আছে, সাংসারিক আছে। তো তার মধ্যে মানুষ সমস্ত কিছু মনে রাখতে পারে না, বা মানুষের সেইগুলোকে, যে গত 15 বছরের ঘটনাগুলোকে শুধু মানুষকে একবার মনে করিয়ে দেওয়া, সামনে তুলে ধরা, সেই কাজটা। ওই কেন্দ্রে লড়াই কঠিন হবে, আপনি কতটা আত্মবিশ্বাসী? আপনি তো প্রাজ্ঞ একজন রাজনৈতিক। লড়াই সহজভাবে নিলে সহজ, নাহলে যে কোনো লড়াই কঠিন হিসেবেই গ্রহণ করা উচিত সকলে। আমিও গ্রহণ করলাম সেইভাবেই। তাতে কি আর একটা মাল্টি পার্টি সিস্টেমে কেউ থাকবে না আমি একা প্রতিদ্বন্দ্বিতা করবো, তো তা নয়। বিভিন্ন আরো তো রাজনৈতিক দল আছে বাংলায়, তারাও তো প্রতিদ্বন্দ্বিতা করবে। একেবারেই। গত কয়েক বছরে তাপসদা মানে সব থেকে বেশি মানিকতলা এলাকায় কি কি সমস্যা আপনি সব থেকে বেশি শুনেছেন মানুষের কাছ থেকে? অনেক কিছুই রয়েছে, সেটা আর আজকে প্রথম দিনেই বলবো না, যাই আস্তে আস্তে যাই বলবো, সবই জানা আছে, বলা আছে। দেখুন, প্রার্থী আমাদের পদ্মফুল, লক্ষ্য উচ্ছেদ করতে হবে তৃণমূল। তো এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এই রাজ্যে তৃণমূলকে আমরা উৎখাত করব এবং মানুষের কাছে যে উন্নয়নের মডেল, মোদিজির যে উন্নয়নের মডেল, সেটাকে নিয়ে আমরা যাব। আমি নিমিত্ত মাত্র, দল আমাকে প্রার্থী করেছে, আমি দলের সমস্ত নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, আমাদের দেবতুল্য কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ, দল আমাকে প্রার্থী করেছে। ব্যাস, এর বেশি আর কিছু বলবো না। কৌস্তবদা, ব্যারাকপুরের মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি হতে চলেছে? ব্যারাকপুরের সার্বিকভাবে দেখুন, ব্যারাকপুরটা এখন টিভি খুললেই লোকে বলে বোমগুলির ব্যারাকপুর, কিন্তু আমার ব্যারাকপুর তো সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর, আমার ব্যারাকপুর তো মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর। এই ঋত গৌরব ফিরিয়ে আনতে হবে ব্যারাকপুরে। কৌস্তবদা, বিরোধীরা বলছে এই কেন্দ্রে লড়াই কঠিন হবে, আপনি কতটা আত্মবিশ্বাসী? রাজ চক্রবর্তী ব্যারাকপুরের মানুষ নয়, ব্যারাকপুর আসতেও না 3.5-4 ঘন্টা লাগে। তো আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরের মানুষ সবাই জানে, আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকে। এমন নয় যে শুধু আজকে ভোটে দাঁড়িয়েছি বলে। তো ব্যারাকপুরের মানুষের জন্য, ব্যারাকপুরের মানুষ খুব ভালো করে জানে যে ভূমিপুত্রকে আর বহিরাগতকে।
সেই ক্ষেত্রে ভূমিপুত্র তো অরবের প্রেরোগেটিভ থাকে। কৌস্তবদা, গত কয়েক বছরে ব্যারাকপুর এলাকায় কি কি সমস্যা আপনি সব থেকে বেশি শুনেছেন মানুষের? রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু, কর্মসংস্থান, নীল মজদুরদের সমস্যা, অনেক কিছু আছে, এগুলো আমরা অ্যাড্রেস করবো। প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, এই পৃথিবীর সব থেকে বড় দল ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। তো এর থেকে বড় কথা আর কি? চেষ্টা করব তাদের আস্থা বিশ্বাসের সম্মান জানাতে, এবং লড়াইটা তো করতেই হবে। মানে টলিগঞ্জ একটা খুব এডুকেটেড জায়গা, সেটা এখন কি ভয়ঙ্কর একটা ঘুঘুর বাসা হয়েছে। কি আমাদের ফিল্ম ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি হয়নি, সেই কি ফিল্ম ট্রেডে বা অন্যান্য জায়গায় এত এডুকেটেড জায়গা, সব ছেলেপুলেরা বাইরে চলে যাচ্ছে। এই সামনেই কুলপি, আর সামনে অনেক অনেক জায়গা আছে যেখানে বড় ফ্যাক্টরিটা যদি হতে পারতো তাহলে আমাদের কত ছেলে মেয়ে ওখানে চাকরি করতো। আরো অন্যান্য অনেক ব্যাপার, জানো তো। মানে কি বলবো, এখানে সিন্ডিকেট গুলোকে একে ভাঙতে হবে। কোথায় কোথায় বড় বড় লম্বা লম্বা বাড়ি হয়ে যাচ্ছে, মানে বোকার মতো। মানে আমার পাড়ায় ধরো, আমি টলিগঞ্জেই থাকি, আমার পাড়ায় এখানে খুব সুন্দর সুন্দর দোতলা তিনতলা ম্যাক্সিমাম হলে 4 তলা বাড়ি আছে। হঠাৎ একটা বিশাল একটা বড় বিল্ডিং উঠে গেল, আমরা শুনলাম এটা শাসক পক্ষরা করছে। মানে তার জন্য জলের অভাব হয়ে গেল সারাটা অঞ্চলে। কি যে হচ্ছে, এটা তো গেল এই, মানে আরো অন্যান্য কত জনে পুকুর থেকে জল চলে যাচ্ছে, বিল্ডিং উঠে যাচ্ছে। দিস আর দ্য থিংস উইচ শুড বি কার্ভড, এই আর কি। দিস আর দ্য থিংস হুইচ ইজ ডিস্টার্বিং ফর ইউ। আমি প্রথমেই একটা প্রশ্ন করবো, যে বেআইনি নির্মাণ আপনি বলছেন, এই বেআইনি নির্মাণ সহ এই টালিগঞ্জ এলাকার মানুষের জন্য আপনার প্রধান অগ্রাধিকার কি কি হতে চলেছে দিদি? আমার প্রধান অগ্রাধিকার তাদের ভয়ের হাত থেকে মুক্ত করা। আমি ডোর টু ডোরে গেছিলাম, তা আমাদের এই দিল্লিতে যেরকম ডোর টু ডোরে ক্যাম্পেইন হচ্ছিল, মানে হাজার হাজার ক্যাম্পেইন, মানে দিল্লিতে যেটাই হলো শুধু এই মানে এত ডোর টু ডোর, আমরা ডোর টু ডোর এই বৈঠক, আমরা ডোর টু ডোর গেলাম কিন্তু বৈঠকগুলোকে বেশি মানুষকে আনতে পারলাম না। তাদের ভয়, মানে না না সামনে যাব না, কিন্তু বিজেপি আমাদের বুকে রয়েছে, আমরা ভোট দেবো। আর আমি তাহলে বৈঠকে আসুন না, মানে কিসের না, কিসের ভয়? এই ভয়টাকে তো বের করতে হবে, এটা তো মহা মুশকিল। এত ভয় আমাদের, আমাদের স্বামীজি বলেছেন যে মা ভয়, তোমরা আগে আগে ভয় থেকে মুক্ত হও। তো ভয় থেকে মুক্ত হচ্ছে না, অথচ বিবেক মেলা করে চলেছে, অথচ ভয় দেখিয়ে যাচ্ছে চতুর্দিক থেকে, সব দিক দিয়ে ভয়, সব দিক দিয়ে। এটা তো ঠিক নয়। তারপরে এই টলিগঞ্জে আমাদের আসল মানুষগুলো তারা সব বাইরে বসে আছে, তাদের সেখানে একটা অদ্ভুত সিন্ডিকেট ফেডারেশনের নামে। সে কেন, তাদেরকে কেন কাজ করতে দেওয়া হবে না? কথায় কথায় সাসপেন্ড, এ আবার কি? এটা ফাসিস্ট ব্যাপার। সাসপেন্ড কথায় কথায় কেন? আমি নিজে দেখেছি 2 মাস, 2.5 মাস, 3 মাস সবাই সাসপেন্ড। কিসের জন্য? কারণ তারা কম লোক নিয়ে কাজ করছে। দরকার নেই তোমার আমার একটা শট, সেখানে আমি পুরো এই ট্রলি ও 100টা লোককে কেন ডাকবো? কিসের জন্য ডাকবো? তারা তো ভোট ব্যাংক, যাদেরকে এইসব ট্রলি ডাকার জন্য যাচ্ছে, ওই ভোট ব্যাংকের দরকার নেই। এখানেও অনুপ্রবেশকারী আছে, চতুর্দিকে অনুপ্রবেশকারী অন্য রকম অন্য রূপে রয়েছে। দ্যাট হ্যাজ টু বি কার্ভড। কোনো লড়াই কঠিন নয়, কোনো লড়াই কঠিন নয়। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সাথে আমি কথা বলেছি, আমি ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে কথা বলেছি। আমার এই পুরো ওয়ার্ডটা তো কি, আমি তো বুঝতে পারছি সবাই আমাদের সঙ্গে আছে। আর এই গ্রামে গঞ্জে আমি যাত্রা করেছি 23 বছর, তারা আমাকে ফোন করে, দিদি আর পারা যাচ্ছে না, তোমরা একটু কিছু একটা করো। ও ও গ্রামের মানুষ পর্যন্ত উঠে এসেছে। তাহলে আপনাদের এই গত কয়েক বছরে এই টলিগঞ্জ এলাকায় কি কি সমস্যা মূলত আপনি সব থেকে বেশি শুনেছেন মানুষের কাছ থেকে? মানুষ পরিবর্তন চায়, এইটাই তাদের কাছে সমস্যা, যে পরিবর্তনটা হচ্ছে না। মানুষ পরিবর্তন চায়, এবং অদ্ভুত ব্যাপার, মানে আমরা বিজেপিকে ভোট দিচ্ছি কিন্তু বিজেপি কেন জিতছে না, এটাই একটা ব্যাপার। আগের বারের ভোটেও এবং এই আমাদের এখানে যে কর্পোরেশনের যে ভোট হয়, সব জায়গায় তারা বুঝতে পারে, এবং ভয়টা আগে কাটাতে হবে। আমি তো এবার মানুষের কাছে গিয়ে সেই মানুষগুলোকে ক্যামেরার সামনে আনতে চাই, তোমাদের ভয়টা কিসের জন্য? এই ভয় টালিগঞ্জকে এখন একটা বৃদ্ধাশ্রমের জায়গা করে রেখেছে। পাপিয়াদি, বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে আপনার মূল রাজনৈতিক বার্তা ঠিক কি? না, বিরোধী প্রার্থীদের সম্পর্কে আমার কিছু বলার নেই। বলারটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটাকে ভাঙতে হবে। এই সিস্টেমটা যে চলছে সেটা ঠিক নয়, এটাই কথা আমার। দিন, পরিবর্তন নিয়ে কতটা আশাবাদী? আমি তো একেবারে আশাবাদী। নিশ্চয়ই। কতটা নিশ্চয়ই। আত্মবিশ্বাসী?
এই মুহূর্তে? আমি আত্মবিশ্বাসী বলেই তো অত বড় পার্টি আমার উপর এই আস্থাটা রেখেছে। আই এম একদম। ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আপনারা ন্যায়ের সঙ্গে থাকুন, আপনারা সত্যের সঙ্গে থাকুন, আমার সাথী হন, এটাই আমার বাণী।